বাবা, আজ যে রাত হয়ে গেল ফিরতে। হ্যাঁ, যাও, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আমি তোমার রাতের খাবারটা টেবিলে দিচ্ছি। না বৌমা, আজ রাতে আর কিছু খাবো না, আমি খেয়েই এসেছি আজ। তুমি বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছো? সে কি গো, কতদিন পর তুমি নেমন্তন্ন বাড়িতে পাত পেতে খেলে বলো। তা তো অনেক দিনই হলো। আসলে জানোই তো, তোমার শাশুড়ি মা চলে যাবার পর থেকে আর কোনো নেমন্তন্ন বাড়িতে খাই না, এখন আর ইচ্ছেও করে না। তাহলে আজ তুমি নিয়মটা ভাঙলে, তাই তো? ভেঙে গেল। আসলে হয়েছে কি জানো, হুম। 40 বছর পর আজ আমার এক পরিচিতার সঙ্গে ওই বিয়ে বাড়িতে দেখা। তারপর নানা কথায় রাত বেড়ে গেল। শেষে অনুরাধার অনুরোধে একটু খেয়ে নিলাম। খেয়েছি কম, কিন্তু খাবারগুলো খুব রিচ তো, তাই রাতে আর কিছু খাবো না। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ। তুমি এখন শুয়ে পড়ো। কাল সকালে বিয়ে বাড়ির সব গল্প আমাকে বলতে হবে কিন্তু বাবা। আমি বরং এখন যাই, তোমার ছেলেকে খেতে দিই, আমিও খেয়ে নিই। হ্যাঁ, এসো মা, এসো। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। নাও, তোমার চা। আমার চাটাও নিয়েই এসেছি। কালকে সব গল্প শুনবো এখন। হ্যাঁ, ভালোই করেছো। বলো। তা বৌমা, হুম? খোকার আওয়াজ পাচ্ছি না তো, ও কি ওঠেনি এখনো? ও তো ভোরেই রওনা হয়ে গেছে বাবা, সকালের ফ্লাইট। 2 দিনের জন্য অফিস থেকে আবার ব্যাঙ্গালোরে পাঠালো, রোববারই ফিরে আসবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, কাল সকালে বলেছিল বটে। অত সকালে বেরোলো তো, তাই যাবার সময় তোমাকে আর ডাকিনি। তা ভালোই করেছো। জানো বৌমা, হুম? কাল রাতে ঘুমটাও সহজে আসছিল না, একটু বেশি কথাবার্তা হয়েছিল তো কাল। বলো, তোমার বিয়ে বাড়ির গল্প বলো। হুম? ওই পরিচিতার গল্প শুনবো কিন্তু। সে তো 2 বুড়ো বুড়ির গল্প, ভালো লাগবে শুনতে। 40 বছর পর তোমাদের দেখা হয়েছে, হুম। তার মানে 40 বছর আগেও দেখা হতো। তখন তো তোমরা বুড়ো বুড়ি ছিলে না। সেই গল্পটাই তো শুনতে চাইছি বাবা। ভাবছিস খুব বড় কোনো রহস্য আছে, রোমান্সের গন্ধ ভরা? তা দেখ, আজ এই চোখে বুকে যাওয়া জীবনে হঠাৎ দেখা হওয়ার গপ্পটাই শোন তাহলে। হ্যাঁ? আরে না না, শুধু কফি খাচ্ছি না, স্টার্টারও নিয়েছি। খুব সুন্দর হয়েছে মশাই। মশাই, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না অবনীবাবু, নতুন কুটুমদের বরং আপ্যায়ন করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কফি কাপ হাতে এদিকে আসছেন কে এই মহিলা? চেনা চেনা লাগছে যেন। অনুরাধা? তাই তো, আমাকেই দেখছে। কেমন আছো? আমি কিন্তু এক ঝলক দেখেই তোমাকে চিনতে পেরেছি রাজীব। চিনেছি আমিও, যদিও অনেক বদলে গেছো তুমি। আমি? হুম। না গো, আমি এক বিন্দুও বদলাইনি। তুমি যে বদল দেখছো সেটা আমাদের 40 বছরের সঞ্চয়। হ্যাঁ। চুলের রঙে বদল, কপালের বলিরেখা, শরীরে ঈষৎ মেদের ভার, আর বাকিটা আমার বর্তমান সামাজিক স্ট্যাটাস। তোমাদের মানে পুরুষের এ দায় নেই। আমাদের এই বদলটা বড্ড চোখে পড়ে তাই। খুব সুন্দর করে বললে তুমি। ঠিকই, আমাদের বৈবাহিকতার কোনো সংকেত বইতে হয় না বলেই সাথী হারানোর বিষয়টাও কারোর নজরে আসে না। তা কতদিন আগে এসব ঘটল? বছর 5 হলো। তোমার স্ত্রী? 2 বছর 7 মাস হলো তিনি গত হয়েছেন। তবে কি জানো অনুরাধা, তেমন ফাঁকা বোধ করবার অবকাশ পাই না। তিনি যাবার আগে আমার এক গার্জেনকে সংসারে বহাল করে দিয়ে গেছেন।
চার্জ বুঝে নেবার পর থেকে তার দায়িত্বে কোনো ফাঁকি নেই। সে যে আমার বৌমা নাকি আমার মেয়ে, তার কোনো তফাৎই তো আমি দেখি না। বাহ, খুব ভালো। হ্যাঁ। আমার একটি মেয়ে, ও, বিয়ে দিয়েও মুক্তি নেই। কেন? শুধু খেয়াল রাখে না, শাসনে রাখে। সারা দিনে কতবার যে ফোন করবে। আমার সব কাজের ফিরিস্তি দিতে হবে তাকে। ভালোই তো। সে কতটা কনসার্ন বলো? না রাজীব, এতটা ভালো নয়। ওর ভয়ে আমি সেলফোন পর্যন্ত ব্যবহার করি না। উমা, মানুষ একটু তো একা থাকতেও চায়। পুরনো স্মৃতিগুলো লালন করবার জন্য একটু যে স্পেস লাগে। হ্যাঁ, এটা খুব বড় সত্যি। তাই না? খোঁজ খবর নাও, যত্ন আত্তি করো, কিন্তু ব্যক্তিগত পরিসরটুকুও চাই। আচ্ছা অনুরাধা, হুম, তোমার মনেও তো অনেক পুরনো স্মৃতি জমে আছে। তার কিছু কি ফিরে আসে কখনো? যা ধরা আছে মনে, তার কিছু কিছু তো ধরা দেবেই, তাই না? ঠিক। তোমারও দেয় নিশ্চয়ই। না হলে 40 বছর পরেও দুজন দুজনকে দেখেই এত সহজে চিনলাম কি করে? আচ্ছা, কি মনে পড়ে অনুরাধা? এই, এখন আর নয়। দেখা যখন হলোই, যোগাযোগ নিশ্চয়ই থাকবে। শোনো, তোমার ফোন নাম্বারটা দাও তো। তোমার তো এ- এই নাও, এই নাও, এই নাও, এই ন্যাপকিনটাতেই লিখে দাও। পেন, পেন। বুক পকেটে কলমটা ঠিক আছে দেখছি, হ্যাঁ? আছে। মাস্টারির অভ্যাস। হ্যাঁ, এই নাও, ধরো। দাও, দাও, দাও। হুম। শোনো, আমি তোমাকে ডেকে নেব। এখন চলো তো খেয়ে নি, রাত বাড়ছে, একা ফিরতে হবে যে। তুমি খেয়ে নাও। হুম? স্ত্রী চলে যাওয়ার পর থেকে আমি কোনো উৎসব বাড়িতে আর খাই না। নিয়মটা একদিন ভাঙা যায় আমার জন্য? না মানে, জোর করছি না। ভাঙা? বেশ, না হয় ভাঙলাম। আজকের দিনটাও যে 40 বছরের নিয়ম ভেঙে আমাদের মুখোমুখি মিলিয়ে দিয়েছে, সেই অনাদি না হয় ভাঙলাম। তবে এসো, রাত হয়ে যাচ্ছে, মেয়ের আবার শাসন শুরু হয়ে যাবে। আমি তোমাকে ড্রপ করে দেব, বাড়িটাও চিনে নেওয়া যাবে। আর মেয়েকে বলো, বুড়ো গোছের একটা চেনা ভল্লুকের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, সেই পৌঁছে দিয়ে গেছে। বদলাওনি একটু, হ্যাঁ? না না না। এই আজকের মতো তোমাদের সময় আলাপ করা, মেলামেশা খুব সহজ ছিল না? তা তোমাদের আলাপ হয়েছিল কি করে বাবা? এসো রাজীব, এসো, এসো, এসো। তুমি যে সত্যি আজ আসবে আমি ভাবিনি, জানো। কেন? ফোন করে আসতে বলার পরেও মনে একটা দ্বিধা ছিল। সেদিন আমার ব্যবহার আন্তরিক মনে হয়নি তোমার? না না, তা নয়। তবে? আগে বসো, বসো। বসি। আসলে কি জানো, 40 বছর ধরে স্মৃতির ওপর কম পলি তো জমেনি। তাছাড়া দ্বিধা কখনো আমার সঙ্গ ছাড়েনি, আজও না। এসো না, দুজনে মিলে আজ ওই পলি সরিয়ে আধার হয়ে যাওয়া দিনগুলোকে আলোয় আলোয় টেনে আনি। কেমন করে? তোমার মনে পড়ে প্রথম দেখার কথা? ন্যাশনাল লাইব্রেরিতে। কদিন ধরেই দেখছিলাম, বন্ধুদের সঙ্গে চা খেয়ে ক্যান্টিন থেকে 2:30 নাগাদ যখন স্টাডিতে ফিরি, সেই সময় ন্যাশনাল লাইব্রেরির ওই অতি বিখ্যাত সিঁড়ি ভেঙে একটি মেয়ে একা নেমে আসছে। চোখে চশমা, হাতে একটা মানি পার্স, কিছুটা অন্যমনস্ক, তবু চোখে পড়ার মতো ব্যক্তিত্ব। টানা পড়তে পড়তে ওই সময়টায় চা খাবার ইচ্ছে আসতো। ক্যান্টিনে যেতে যেতে ছোট ছোট দু একটা জটলা দেখেছি, নজর করিনি। একদিন তেমনি অন্যমনস্কভাবে ক্যান্টিনে 1 কাপ চা নিয়ে সবে বসেছি, তখনই
প্রশ্নটা কানে এলো। কোন কলেজ? তাকালাম, মুখোমুখি একজন, হাতে সিগারেট জ্বলছে, চোখ দুটো উজ্জ্বল। প্রেসিডেন্সি। সাবজেক্ট? ইকোনমিক্স। কেন বলুন তো? কোন ইয়ার? না, মানে উত্তর না দিলেও চলবে। সেকেন্ড ইয়ার। আপনি? ইংলিশ এমএ করছি। প্রতিবেশী। মানে ঠিক বুঝলাম না তো। ক্যালকাটা ইউনিভার্সিটি আর প্রেসিডেন্সি কলেজ তো পাশাপাশি, তাই নির্ধারিত সময়ের জন্য আমরা প্রতিবেশী। ওহো, বেশ সুন্দর বললেন তো। এবার একটা সত্যি কথা বলি। হুম। রোজই আমরা চারজন বন্ধু ক্যান্টিন থেকে স্টাডিতে ফিরে যাওয়ার পথে আপনাকে একা আসতে দেখি। হুম। আজ সময়টা মিলিয়ে বন্ধুদের ছেড়ে একা বসেছিলাম, আর আপনিও এসে মুখোমুখি বসে পড়লেন। শুনেছি ভাগ্য সাহসীদেরই সহায়তা দেয়, তাই না? এখন উঠি, হ্যাঁ? পড়া ফেলে এসেছি। ও, চলি। নিশ্চয়। আবার দেখা হবে তো? হ্যাঁ, যতদিন সামারির ছুটি। দেখা হতে লাগলো, পড়াশোনাও চলছে, দুজনেই সসম্মানে উত্তীর্ণ। তারপর আমি মাস্টার্সে, আর তুমি পিএইচডির জন্য ব্যস্ত। ততদিনে ওই ন্যাশনাল লাইব্রেরিটাকে তীর্থক্ষেত্র বলে ভাবতে শুরু করেছি। যত প্রাণের কথা তো ওখানেই। পড়ার ফাঁকে কখনো পেছনের সিঁড়িতে বসে কথার জ্বালবো না, কখনো সেই ওই যে লম্বা টানা সাদা ধাপটা ছিল, তাতে বসে স্বপ্নের আলপনা। পড়াশোনা, কেরিয়ার, জীবন সব কিছু নিয়েই স্বপ্ন বুনছি তখন আমরা। ততদিনে তুমি অনুটুকু খুইয়ে আমার রাধা। আর তুমি রাজীব, আমার পরম বষ্টম জীব গোস্বামী। যাবে রাধা? কোথায়? চলো না একদিন ওই সারাটা দুপুর আবার ন্যাশনাল লাইব্রেরিতে কাটিয়ে আসি। ন্যাশনাল লাইব্রেরি? হ্যাঁ, আমাদের ফেলে আসা মণিকণাগুলো কুড়িয়ে নেব দুজনে। যাবে? সত্যি? সত্যি যাবে জীব? হ্যাঁ, চলো। বেশ হবে কিন্তু। ঠিক আছে, আমি তোমাকে বলবো কবে যেতে পারি আমরা। আচ্ছা, মেয়ের সঙ্গে একবার কথা বলি। বেশ তো। সবকিছু অনেক বদলে গেছে রাধা। হুম, দেখো কত অন্যরকম। সেই স্টাডিটাই তো বাতিল হয়ে গেছে। হ্যাঁ, কত নতুন নতুন বিল্ডিং উঠেছে দেখো। চলো ওই ওই যে পেছনের দিকে সিঁড়িটা, হুম, ওদিকে এসো। চলো চলো। এসো, এসো। হুম, হুম। বসি এখানে। হুম। বসো তুমি। হ্যাঁ, এই তো বসি। বসো, বসো। হুম, জানো রাধা, বলো। মনে হচ্ছে সেই সব দিনের চলচ্ছবি যেন চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। দুটো সদ্য যুবক যুবতী, তাদের দু চোখ ভরা স্বপ্ন, কখনো কখনো তবু করতল মোর করতলে হারা। ওইটুকুতেই কত লজ্জা, কত দ্বিধা, কত সংকোচ। এখনকার ছেলে মেয়েদের দেখলে মনে হয় ওরাই ঠিক, জীবনটাকে নিয়ে উৎসব করতে জানে। আমাদের উৎসব ছিল অনুভবে। তোমার বাবার চোখ বাঁচিয়ে দেখা করাও ছিল নিষিদ্ধ আনন্দের মতোই। আর সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সেদিন, যেদিন এই এই অঞ্জলি ভরে তোমার চুম্বন বই নিয়ে ঘরে ফিরেছিল। এর বেশি তো আমাদের আর কোনো সঞ্চয় ছিল না জীব। কিন্তু স্বপ্ন তো ছিল, স্বপ্ন ছিল আগামী দিনে আরো আরো সম্পূর্ণ করে পাওয়ার। কিন্তু কিন্তু কিছুই তো আমরা পেলাম না জীব। একজনকে ভালোবেসে আর একজনের সঙ্গে সংসার করে গেলাম নিখুঁত নিপুণতায়। মানুষের কি কোনো বিকল্প হয় রাধা?
অথচ স্বপ্নের মানুষকে ছেড়ে বিকল্পের সংসারের দায়িত্ব বয়ে নিয়ে বেড়ালাম। সমাজের কাছে সৎ থেকেছি দুজনে, ঠকাইনি, কাউকে ঠকাইনি। ঠকিয়েছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছি জীব, ঠকিয়েছি, নিজেদের আদ্যন্ত ঠকিয়েছি। হ্যাঁ, তুমি তোমাকে আর আমি আমাকে ঠকিয়েছি। দুজনে কখনোই একান্ত হতে পারলাম না, শুধু একা অনেকান্ত হয়ে টুকরো টুকরো হয়ে গেলাম। হ্যাঁ। আমি মূল্য দিলাম আমার মায়ের চোখের জলে, তুমি মূল্য দিলে তোমার বাবার উগ্র শাসনের। সবাইকে সন্তুষ্ট করার মূল্যে নিজেদের স্বপ্ন বলি দিয়ে দুটো কবন্ধ আলাদা আলাদা দুটো সামাজিক জীবন পালন করলাম। এতদিনের বয়ে নিয়ে চলা জীবনটাকে এই মুহূর্তে অসহ্য রকমের অর্থহীন মনে হচ্ছে। তাই ঠিক। কিছু আর ভালো লাগছে না, ভালো লাগছে না জীব। রাধা, বলো। রাধা, আমি একটা কথা বলি আজ তোমাকে। আজ তো আমাদের কারোর জন্য কোনো দায়বদ্ধতা নেই, বলো? হ্যাঁ, তাহলে সংসারের সব কর্তব্য তো সাঙ্গ করেছি পরম যত্নে, ত্রুটিহীন আভিজাত্যে। এখন এখন এই শেষ কটা দিন এসো না, এসো না, একসঙ্গে বাঁচি। হাসবে, হাসবে রাধা। একসঙ্গে কিন্তু সমাজ, আমার মেয়ে, তারা কি বলবে যে? সমাজ, সমাজ কি দেবে সে তোমাকে? সে তো নিয়েই নিয়েছে সব, শিক্ষা, প্রেম, পেশা, জীবন, যৌবন। শেষ দিন কত শুধু আমরা বাঁচবো, সেই আমাদের ফসিল হয়ে যাওয়া স্বপ্নগুলোকে লালন করে আমরা আমরা বাঁচবো। হ্যাঁ হ্যাঁ বলো রাধা, একবার হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাকে আমাকে একটু সময় দাও, সময়? অন্তত একটা সপ্তাহ দাও জীব। বেশ। বাবা, তোমার চা নাও, ধরো। হ্যাঁ, বসো মা। হ্যাঁ, বসি। বাবা, তোমার সঙ্গে অনেক কথা আছে। বলো। খবরের কাগজটা রাখো না, পরে পড়বে। আচ্ছা আচ্ছা এখন মন দিয়ে আমার কথা শোনো। আচ্ছা, বেশ, এই রাখলাম কাগজ। হ্যাঁ, এবার বলো, বলো কি বলবে। আমি তোমার ছেলের সঙ্গে কথা বলেছি। ও কিন্তু খুব খুশি হয়েছে বাবা। বলল মা চলে যাবার পরে বাবা খুব একলা হয়ে পড়েছিলেন। এ বয়সে এটা খুবই কষ্টের। বাবার একজন সঙ্গী হলে বাকি জীবনের ভারটা আর একা বইতে হবে না। তুমি আন্টিকে সব বলো বাবা, তারপর শুভ দিন দেখে আন্টিকে আমাদের বাড়িতে নিয়ে এসো। সারা জীবন সবার জন্য সব কর্তব্যই তো করেছো বাবা, এবার একটু আনন্দ করে নিজের জন্য বাঁচো। তোমরা তোমরা যথার্থ মানুষ হয়েছ বৌমা। তবে একটা কথা বলি, টালিগঞ্জে আমাদের যে ছোট্ট ফ্ল্যাটটা পড়ে আছে খালি, সেখানে আমরা থাকবো, এখানে নয়। কেন? প্রতিবেশীদের কৌতূহল থেকে তোমাদেরও রেহাই মিলবে, কি বলো মা? বাবা, কে কি ভাবলো ওসবে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। আমরা কেমন করে বাঁচবো সেটা একান্তই আমাদের ব্যাপার। তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো। আসলে কি জানো, রাধা বড় ইন্ট্রোভার্ট বৌমা। ওর সহজ হবার জন্য কিছুদিন অন্তত এই ব্যবস্থাটাই ভালো হবে মনে হয়। আচ্ছা বেশ, তাই হবে। তবে উইকেন্ডে কিন্তু এখানে চলে আসবে তোমরা। বেশ তো। দুদিন আমাদের সঙ্গে কাটিয়ে যাবে। তাহলে বাবা, রেজিস্ট্রির জন্য একটা না না না, ওসব নথির আর দরকার নেই। কদিনই বা আছি আর,
মনের বন্ধনেই আমাদের একত্র বাস চলবে। এই তোমাদের ভাষায় কি বলো, ওই যে লিভ ইন, তাই তো বৌমা? খুব ভালো। এবার দেখো, আন্টি কবে আসতে চান? রাধার সঙ্গে কথা হয়েছে, রাধা বলেছে যে মেয়ের সঙ্গে কথা বলে আমাকে জানাবে। আচ্ছা বাবা, হ্যাঁ। আমি কিন্তু নিজে তোমার সঙ্গে গিয়ে আন্টিকে নিয়ে আসবো আমাদের সংসারে, কেমন? বেশ তো। ও, এই তাহলে তোমার গল্প। তুমি তুমি এটা ভাবলে কি করে মা? একেবারে ফাইনালি সেটেল করবে? আর তোমাদের দুজনের কি একটু লজ্জা করছে না? পরিবার, সন্তান, সমাজ সবকিছুকে একেবারে ভুলে গেলে? সবকিছু নিয়েই তো এতকাল কাটালাম। পরিবার, সন্তান, সমাজের কথা ভেবে নিজের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে গলা টিপে মেরেছি। নিজের ইচ্ছে মতো জীবনটা কাটাচ্ছ তোমরা, তাই আমাদের কথা বুঝতেই পারবে না। কোনো স্বাধীন ইচ্ছেকে মূল্য দিতে পারিনি। ইউনিভার্সিটি টপার হওয়া সত্ত্বেও পিএইচডি করতে দেননি বাবা। উল্টে সম্পূর্ণ একজন অচেনা মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। আমার যে কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে তা তিনি শুনতেই চাইলেন না। তোমাদের সময় বাবা আমার ইচ্ছেতেই বিয়ে করতে হতো মা। এটা কোনো অভিযোগ করবার মতো ব্যাপারই না। তোমার পছন্দকে এক কথায় মেনে নিয়েছিলাম বলে আমাদের সেই সাথী হারার যন্ত্রণা তুমি কোনোদিনই বুঝবে না। আর শুধু কি তাই, এই যৌথ পরিবারে এসে পদে পদে বাধা নিষেধ। কত ভালো ভালো চাকরির সম্ভাবনা চোখের সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেছে। তোমার বাবা অন্য সবার মন রাখতে গিয়ে আমারও যে একটা মন আছে বুঝতেই পারেনি। তারপর তুমি যখন একটু বড় হয়েছ তখন সব হারিয়ে একটা স্কুলে শিক্ষিকার চাকরি নিলাম। তোমার জেদ আর বায়নায় তাও ছাড়তে হলো 1 মাসের মধ্যে। আজ তো তোমার কোনো দায়িত্ব নেই। প্রতিদিন আমি তোমার খবর নিই, আসতে না পারলে ফোন করি। একে একে বাড়ির সব মানুষদের ছুটি হয়ে গেল। তুমিও তোমার শ্বশুর বাড়িতে। এত বড় একটা বাড়ি নির্জন হয়ে প্রতিদিন আমাকে গিলতে আসে। কোনো সুখস্মৃতি কি আছে আমার এ বাড়িটাতে? ঘটনা যে এত দূর গড়িয়েছে আমি ভাবতেই পারিনি। ভেবেছিলাম পুরনো বন্ধু, হঠাৎ করে দেখা হয়ে গেছে, কটা দিন পুরনো সব কথা ভেবে সুন্দর সময় কাটাচ্ছ। কিন্তু অসম্ভব, অসম্ভব। এটা আমি কিছুতেই মানতে পারছি না। না না না, এটা হতে পারে না। তুমি মানতে না পারলেও আমরা সিদ্ধান্ত বদলাবো না। রাজীবের ছেলে বৌমা খুব খুশি মনে মেনে নিয়েছে, আর আমরা তো কারো গলগ্রহ হয়ে থাকবো না। নিজেদের মতো করে তোমাদের সমাজের এক প্রান্তে একটা ছোট্ট সংসার সাজিয়ে দিনগুলো কাটিয়ে দেব। শোনো, সামনের রবিবার আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। মা, ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ নাও রাখতে পারো। নাও, এই বাড়ির সব চাবির গোছা আমি তোমাকে দিয়ে গেলাম। মা, সবাই যখন সবটা জানবে তখন কি বলবো? বলবে তোমার মা নিরুদ্দেশের পথে চলে গেছে। এটুকু মিথ্যেই কোনো পাপ হবে না। মা গো, মা, আমি যে খুব ছোট হয়ে যাব সবার কাছে। আমার শ্বশুরবাড়িতে সবাই তোমাকে আদর্শ বলে মানে। তোমার নিজের জীবনের স্যাক্রিফাইস, তোমার শিক্ষা, তোমার একলা যাপন, এই সব কথা ওদের মুখে শুনে গর্বে আমার বুক ভরে ওঠে মা। এখন ওরা যখন জানবে তুমি এই বয়সে একজন পর পুরুষের জন্য ঘর ছেড়েছো, তখন ও বাড়িতে আমার সাজানো প্রাসাদ ভেঙে পড়বে মা। তোমার জামাইকেও ঘরে বাইরে কত কিছু শুনতে হবে মা। আমি আর কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আমার মেয়েও বড় হয়ে জানবে ওর দিদানের বুড়ো বয়সে পদস্খলন হয়েছিল। মা গো, মা, আর কতটুকুই বা বাকি আছে তোমাদের জীবন বলো? সেই ছোট্ট জীবনের সুখের জন্য তোমার মেয়ের বেঁচে থাকাটা দুর্বিষহ করে দিয়ে যাবে মা। মা গো, মা, 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 মা গো।
হ্যাঁ, রাধা, রাধা বলো। এবারেও পারলাম না জীব। একদিন বাবার রক্তচক্ষু তোমার আমার স্বপ্নকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, আর আজ নতুন করে যে স্বপ্নকে গড়ে তুলেছিলাম তাও ভেসে গেল আমার মেয়ের চোখের জলে। আমাকে আমাকে ক্ষমা করো জীব। আর শোনো, এরকম ভাঙা জীবনে নয়, অল্প কিছুদিন পরে এইটুকু তো ফুরিয়ে যেত বলো। তাই পরের জন্মে গোটা একটা জীবন আমরা একসঙ্গে থাকবো। কেমন? রাখি। মা, বেশ, বেশ।